কুলাখানি মাঝ পুকুরে ভাসে। কোনে সাজাই মনের মতন পাড়ার যত মেয়ে, আইলো ঘরে দেখো রে সকলে, দেখলো ভাবি কেমন দেখা যায়, দেখলো ভাবি কেমন দেখা যায়। বাহ, আমরা যে বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আপনি মৃৎশিল্পীদের নিয়ে, তাঁতিদেরকে নিয়ে কাজ করেছেন এবং এখানে আরো কিছু ঐতিহ্যগত বিষয় উঠে এসেছে। গ্রামীণ বিয়ের যে বিষয়গুলো, হ্যাঁ, আজকাল কিন্তু দেখা যায় না, মানে যে কুলায় তার উপর পাঁচটা আম পাতা দিয়ে, আজকাল এই ব্যাপারগুলো দেখা যায় না। এগুলো হলো মাঙ্গলিক অনুষ্ঠান, এগুলো কিন্তু যুগ যুগ ধরে আমাদের দেশে চলে এসেছে। তো এখন করা হয় না, আবার কোন কোন শহরে এখনো হচ্ছে। তো এটা হলো ফুরুল ভরণ, মানে একটা দুটো প্রদীপ। হ্যাঁ, এটার একটা গান ছিল না, ওই যে অরুণ বরুণ কুলাখানি মাছ পুকুরে ভাসে, পিদিম সহ কুলাখানি জলের উপর ভাসে। হ্যাঁ, তো এটা হলো একটা রিচুয়াল, যে এই প্রদীপগুলো এর একটা আর কি প্রতীকী একটা অনুষ্ঠান। তো এইটা তো আমাদের তো এগুলো কিন্তু মেয়েদের অনুষ্ঠান, এই জন্যই আমি এখানে আবার এইখানেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের লোক সংস্কৃতির যে বিষয়গুলো আছে এখানে কিন্তু মেয়েরাই কিন্তু রিচুয়ালগুলো বেশিরভাগ মেয়েরা করে। তারপরে কারুশিল্পীদের মধ্যেও যে এখানে ওদের মধ্যে কিন্তু কোনো ছেলে মেয়ে ভেদাভেদ নেই। এখানে যেটা দেখছিলাম আমরা, তখন আপনি বলছিলেন যে গানগুলো সুরও আপনি করেছেন, কিছু কিছু গানের সব পুরোটাই আমার করা এটা। আচ্ছা আচ্ছা, মানে পুরো এটা আমার একটা বই আছে মেঘডুবি নামে, আসলে এটাও আমি করেছিলাম অনেক আগে। আমি যখন যে সাধারণ মানুষের জন্য একটা ওয়ার্কশপে কাজ করেছিলাম, তখন আমি একটা এরকম আর কি আমি দেখলাম আমাদের বিভিন্ন জনকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে বলা হলো। তখন আমি ঠিক করলাম যে আমি তো ফোকলোর নিয়ে কাজ করছি, তখন আমি ফোক ফাউন্ডেশন ফেলো ছিলাম, কাজ করছিলাম। তো সেখান থেকেই কিন্তু ধারণাটা আমার মাথায় এসেছে যে আমাদের মানুষের জীবনের যে সঙ্গে যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, সেগুলোই আমি তুলে ধরতে চাই। ওই আপনার আরেকটি প্রতিষ্ঠান আছে যে চিলড্রেন অ্যান্ড আর্থ ওয়েলফেয়ার সোসাইটি, তো এটি সম্পর্কে কিছু বলুন, যে কি ধরনের সেবা দিচ্ছে এটি? এটা হলো ঠিক গ্রামের দরিদ্র, সুযোগ সুবিধা বঞ্চিত তাদের, সেই সব শিশুদের, আমাদের অনেক গ্রাম, যদিও আমরা শিক্ষায় অনেক দূরে গিয়েছি, কিন্তু এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে এখনো সরকারি স্কুল হয়নি, কিংবা হলেও অনেক দূরে, ছোট ছোট বাচ্চারা যেতে পারে না। তারপর কোন জায়গায় আছে পর্দায় সেই স্কুলটির ছবিও দেখা যাচ্ছে এই মুহূর্তে। জি, এটা হলো মহিষাখোলা। আচ্ছা, হ্যাঁ, এটা একটা। তারপর এখানে আমি গিয়েছিলাম শিশুদের, এই যে ছোট ছোট বাচ্চা। আর আমাদের মোট 5 গ্রামে আমাদের 4টা স্কুল আছে, রাজবাড়িতে 3টা, আর সোনারগাঁয়ে একটা, আর সম্প্রতি আমরা ঢাকায়, গত মাসে আমরা ঢাকায় চালু করেছি আর কি। এটি কোথায়? এটি গোয়ালন্দ, এখানে নদী ভাঙ্গন এলাকা। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো, এই শিশুরা যেখানে, এরা সব নদী ভাঙ্গনের শিকার হয়ে, এই পরিবারগুলোর বাচ্চারা, ওখানে কোনো স্কুল ছিল না, এইখানে আমরা স্কুলটা করলাম। আর আমরা এদেরকে একেবারেই বিনা পয়সায় শিক্ষা দিচ্ছি। তারপর আমাদের আরো পরিকল্পনা আছে, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের সঙ্গে আমরা নারীদের উন্নয়নের জন্য একটা প্রশিক্ষণ দিয়ে একটা উন্নয়ন কেন্দ্র করব। কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? আমরা এখন মাত্র একটাতে চালু করেছি। আসলে আমরা কিন্তু এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার একটা কি বলবো, আমার আদর্শ, আমার আইডিওলজি হলো যে আমরা বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে করতে চাই না। আমরা আমাদের কোনো ওইরকম ডোনার নেই। আর নিজেদের টাকায় আমাদের এটা কিন্তু এই চিলড্রেন অ্যান্ড আর্থ ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু কিছু ভলান্টিয়ারের উদ্যোগে হয়েছিল বহু আগে। 2004 সালের সংগঠনটা প্রথম এই রাজবাড়িতে একজন করেছিলেন, তার নাম শরীফউদ্দিন, কিন্তু তিনি কোনো ফান্ড সংগ্রহ করতে পারেননি। তারপরে আমাকে অনেকদিন ধরে বলেছিলেন, শেষমেশ আমি এটার সঙ্গে যুক্ত হলাম এই যে 3 বছর হলো।
তবে সমাজকর্মী হিসেবে আমি আর কাজ সোনারগাঁয়ে জি। আরেকটা একটা চালু হয়েছিল কিন্তু বন্ধ হয়ে গেছিল, তারপর আমরা আবার চালু করলাম সেটা 2013 সালে। তা এরপর আমরা আমরা চেষ্টা করলাম যে বিভিন্ন জনের কাছে অ্যাপ্রোচ করেছি, তো শেষ বাংলাদেশ ব্যাংকের যে সিএসআর ফান্ড আছে সেখান থেকে আচ্ছা। আমাদের একটা ছোট্ট অনুদান দিয়েছে, সেটা দিয়ে আমরা এখন 5টা স্কুল চালাচ্ছি আর একটা নারী উন্নয়ন কেন্দ্র। তবে সমাজকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি আমরা যেটি দেখলাম যে প্রামাণ্যচিত্র আপনি নির্মাণ করেছেন, নির্মাণের ইচ্ছাটা কবে থেকে শুরু হলো এবং কেন সেটি আচ্ছা। আমরা শুনবো তবে একটি বিরতির পর। ঠিক আছে, সেটা। দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। অদিতি এবং রুম্মান আপনাদের সাথে রয়েছে, আর আমাদের সাথে প্রথম ঘন্টায় রয়েছেন সমাজকর্মী ও নির্মাতা ডক্টর শাহিদা আখতার। যে প্রশ্নটি ছিল আমাদের বিরতির আগে, যে নির্মাতা কেন হয়ে ওঠা, মানে আপনি রিসার্চ করছিলেন কিংবা মাঠ পর্যায়েরও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, কেন মনে হলো যে পর্দায়ও কিছু নিয়ে আসতে হবে? এটা মূলত কাজ করেছি ডকুমেন্টেশন, মানে রিসার্চের একটা পার্ট কিন্তু আছে, আমরা ডকুমেন্টেশন করি যে কোনো জিনিসই। তো সেখানে আমরা যেহেতু এখনকার যুগটা হলো আমাদের ভিজুয়াল মিডিয়া, এটাকে আমি যাতে ভিজুয়াল মিডিয়া আনলে এটা আমি মানুষকে খুব তাড়াতাড়ি রিচ করতে পারি, অনেকে এটা দেখতে পাবে। হ্যাঁ, যেহেতু মেঘডুবি এটা আমার একটা খুব মানে পছন্দের একটা বিষয় ছিল, যেটা লোকজ শিল্প নিয়ে কাজ করেছি। এই পছন্দের বিষয়টাকে আমি আমার মনে মনে একটা ভাবনা ছিল, শুধু তাই না, আমি এটাকে নৃত্যনাট্য করতে চেয়েছিলাম। অনেকের সঙ্গে কথা হয়েছে, এরই মধ্যে আমেরিকার একটা বড় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ওদের, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন, ওরা প্রতি বছর একটা ফোক লাইফ ফেস্টিভ্যাল করে। সেই ফেস্টিভ্যালে কিন্তু আমেরিকার তো প্রত্যেকটা স্টেট থেকে আসে, আমেরিকার ফোকলোরের সব কিছু তারা দেখায়, সেখানে ডিসপ্লে করে, অনেক মানুষ আসে। কিন্তু আমেরিকার বাইরে ওরা একটা দেশকে আমন্ত্রণ জানায়, সেখানে অনেক দেশকে, সেবারই ছিল ভুটান, আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিল সেখানে একজন মানে ফোকলোর নিয়ে কাজ করি, ফোকলোর গবেষক হিসেবে। ওদের চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশে এরকম একটা ফেস্টিভ্যাল হতে পারে আর কি। তো তখন আমার মাথায় এলো যে আমি এই মেঘডুবিটা নিয়ে একটা খুব কম সময়ে কিন্তু তড়িঘড়ি করে প্রথমে আমি করলাম। পরে আমি এটাকে কিন্তু ওইখানে ওটা দেখালাম, ওইটা ওয়াশিংটনের ন্যাশনাল আর্কাইভসে ওরা রেখেছে। আর তারপরে এটাকে আমি ওদের বলেছি যে এটাকে আমি, এখন তো বেশি সময় ছিল না, আমি যখন এটা আরও যোগ করব এটার সঙ্গে করে আমি ওদেরকে দিব। ওরা বলেছে ঠিক আছে। ওদের একটা অনেকগুলো গ্যালারি আছে এবং সেখানে শো হয়, ইন্ডিয়ান ফিল্ম শো, ওই বিভাগে আমার এটা রেখেছে, ওটা দেখানো হয়। জি, আপনার আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে আপনি অ্যাসিড ভিকটিমদেরকে নিয়ে কাজ করেছেন। সেটা কি মানে তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে তারপর প্রামাণ্যচিত্রটি বানানো হয়েছে, নাকি প্রামাণ্যচিত্রের জন্যই আপনি মূলত তাদের সাথে কাজ করেছেন? হ্যাঁ, প্রামাণ্যচিত্রটাই আমার প্রথমেই আমি গবেষণা কিছু ওদের নিয়ে তথ্য সংগ্রহ করেছি, আগে থেকে এই বিষয়টা নিয়ে আমার মাথায় কাজ করছিল, আমি কিছু গবেষণা করব। তারপর মনে হলো যে 2013 সালে জানুয়ারি মাসে যে একটি মেয়েকে, ইডেন কলেজের একটি মেয়েকে যখন অ্যাসিড ছোড়া হলো, তখন আমি ওকে দেখতে গেলাম। তারপর আমার মনে হলো, এছাড়া আমাকে কিছু আমার বিদেশি সংস্থাও আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছিল, তখন আমি এটা করলাম আর কি। এবং সেটার জন্য ফাইট অ্যাসিড ভায়োলেন্সের জন্য আপনি অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। আসলে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আসলে আমি কোনো কাজ করিনি, মানে পুরস্কার পাওয়া, আমার সব কাজগুলো যে করেছি তখন আমার মাথায় এসব পুরস্কারের চিন্তা ছিল না। মূলত আমি এই যে অ্যাসিডের ব্যাপারটা, যে এই ব্যাপারটা নিয়ে মানুষকে সচেতন করা, এবং এই যে আমি করেছি বলেই কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন, আমাকে প্রশ্ন করতে পারছেন, এটা মানে পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টির জন্য। না, তারপরেও পুরস্কারটা আসলে ইন্সপায়ার করে। আপনি রাষ্ট্রপতি প্রদত্ত পুরস্কারও পেয়েছেন, এবং পুরস্কার পেলে কিন্তু একটা দায়বদ্ধতা বাড়ে, আর এই কাজগুলো করছি কিন্তু আমার ভেতরে যে সামাজিক দায়বদ্ধতা একটা আছে, সেটার জন্যই কিন্তু দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি প্রদত্ত যে পুরস্কারটি, এটা উপানুষ্ঠানিক শিক্ষা উপকরণ তৈরির জন্য আমি তখন লেখাপড়া নামে একটা
শিক্ষা আরও অনেকগুলো করেছি। তো এটা সাধারণ মানুষের জন্য। আর শিশু কিশোর আসলে সব বয়সের যারা নব্য স্বাক্ষর হয় তাদের কিন্তু সাক্ষরতার এই লেভেলটা একই থাকে। আর আমাদের দেশে তো ধরুন আমাদের এক সময়ে খুব নিরক্ষর মানুষের সংখ্যা বেশি ছিল, তখন সাক্ষরতা আন্দোলন হয়েছে। তারপর আমাদের এখনো কিন্তু মানে সাক্ষরতা অব্যাহত শিক্ষা বলেন, যেটাকে কন্টিনিউইং এডুকেশন বা পোস্ট লিটারেসি, এর দরকার আছে। কারণ ও গ্রামের মানুষ কিন্তু বই পড়তে পায় না, ওরা নিজেরা কিনে পড়তে পারে না। তো আমি যেগুলো তৈরি করি বা অন্যান্য, এর মধ্যে আবার আমি কিন্তু ইউএন মিশন থেকে এসেই কিন্তু আমি ফোকলোর নিয়ে গবেষণা করলাম। তারপর আমি এনজিওতে চলে গেলাম, উপানুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক শিক্ষা থেকে উপানুষ্ঠানিক শিক্ষায় চলে গেলাম। এর মধ্যে আবার একটা পর্যায় ছিল আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছি, যখন সেটা কিন্তু আরেক ধরনের এই উপানুষ্ঠানিক শিক্ষা, যে আমাদের ওপেন ইউনিভার্সিটি যেটা চালু হলো, এটারও শুরু থেকে এটার সঙ্গে আমি যুক্ত হয়ে কাজ করেছি। এবং ওই যে মডিউল তৈরি করা, যে ঘরে বসে তারা পড়বে এবং তারা পরীক্ষা দিবে সপ্তাহে একদিন করে। এবং অ্যাওয়ার্ডের প্রসঙ্গ ধরে আরেকটি কথা না বললেই না, যেটা আমি শুরুতেও দর্শকদের জানিয়েছিলাম, যে আপনি ফ্রিডম ইন্সপায়ারিং ফিউচার লিডার্স অ্যাওয়ার্ডও পেয়েছেন। এটা আসলে আমি তো জানি না কেন দিয়েছে, হয়তো আমার এই কাজগুলোর জন্য দিয়েছে। এতে করে আমার মানে আরো বেশি করে এখন আমি কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। জি, ভবিষ্যতের পরিকল্পনাগুলো সম্পর্কে জানতে চাই। ভবিষ্যতে তো এই যে নারী শিশুদের নিয়ে কাজ করা, বিশেষ করে সব কাজের মধ্যেই কিন্তু আমার শিক্ষা এবং সচেতনতা তৈরি করা। এবং আসলে আমাদের তো শিক্ষাটা কিন্তু আমাদেরকে অনেক অগ্রগতির পিছনে কিন্তু বাধা। আর আমাদের স্বাস্থ্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে। শিক্ষার পাশাপাশি কিন্তু স্বাস্থ্যটাও চলে আসে, শিক্ষা স্বাস্থ্য। তারপর হলো নারীদের স্বাবলম্বী করা, স্বনির্ভর করা, যেটা বলছিলাম যে নারী উন্নয়ন কেন্দ্রগুলোতে আমরা কম্পিউটার দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, সেখানে তারা শিখছে। সোনারগাঁয়ে এটা ওরা চালু করে দিয়েছে, ওরা অলরেডি কিছু টাকা আয় করছে। এইরকম আমরা প্রত্যেকটা আমাদের যে স্কুলগুলো আছে আরও স্কুল করব, এবং স্কুলগুলোর সঙ্গে এই যে এক একটা আমরা নারী উন্নয়ন কেন্দ্র করব। এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হলো আমরা এরকম মানুষের কাছ থেকে চেয়ে বা এরকম ডোনেশন নিয়ে আমরা, এইগুলো অনেক দিন ধরে চলতে পারে না, সাময়িক চলতে পারে। তো এক একটা নারী উন্নয়ন কেন্দ্র স্বনির্ভর হবে, তারাই কিন্তু পরবর্তী শিক্ষক হলো, শিক্ষকের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নারী শিক্ষক, তাদেরই তত্ত্বাবধানে উন্নয়ন কেন্দ্রটা পরিচালিত হবে। এবং সেটা থেকে যে আয় হবে সেই আয়টা দিয়ে স্কুল চলবে। চমৎকার পরিকল্পনা তাহলে। ঠিক তাই। আর এসিড দগ্ধদের নিয়ে একটু কাজ করার আমার এখানে, এইটা তো যেটা করেছি এটা হলো সচেতনতা। এবং এদের পরবর্তী পর্যায়ে এই যে যারা দগ্ধ হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, বিশেষ করে যারা চোখ হারিয়েছে, একটা বা দুইটা চোখ এরকম আছে, কেউ দুইটা চোখ নাই, ওর তো দেখতে পায় না, পরিবারের লোকজন কিন্তু তাদের নেয় না, রাখে না, এরকম অনেক মেয়ে আছে। এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে আছে। এবং ওদের যে রিহ্যাবিলিটেশনের জন্য, ওদের জন্য স্থায়ীভাবে একটা জায়গা, এটা নিয়ে কিন্তু এখন আমার চিন্তা, যে আমি চেষ্টা করছি বিভিন্ন সংস্থার সঙ্গে, যে সরকারি বেসরকারি উদ্যোগে যদি ঢাকায় বা ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় একটা হোম করা হতো। এই চিন্তাটাও কিন্তু আমার অনেক দিনের, যে অসহায় যে সমস্ত নারী আছে, শিশু আছে, তাদের জন্য একটা হোম করা, একটা শেল্টার হোম করা। জি। এবং আপনার প্রামাণ্যচিত্র নিয়ে একটু কথা ছিল, যে আমরা নৌকা মেঘডুবিতে দেখলাম, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নিয়েও আপনি খেলা স্পোর্টস ফর অল একটা করেছি অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য, আরো আছে, আরো করেছি। আরো যে কাজগুলো আপনার আছে সেগুলো তো অবশ্যই দর্শক নন্দিত হয়েছে, এবং মানুষজন আপনাকে পুরস্কারগুলোর মাধ্যমে সম্মানিত করেছে। একই সাথে আপনার কাজের ক্ষেত্রে নিশ্চয়ই সহায়তার হাত অনেকেই বাড়িয়েছে। আমরা চাই এই ব্যাপারগুলো অব্যাহত থাকুক এবং আপনি আরো সফল হন। আপনার চমৎকার কিছু পরিকল্পনা আছে, আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে যেন সেগুলো বাস্তবায়িত হয়। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকেও ধন্যবাদ, আর ধন্যবাদ যারা টিভির সামনে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। আমরা দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় সফল মানুষটিকে নিয়ে ফিরব।